জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অজয় দা, আপনি শুনলেন আমি নির্বাচন নিয়ে প্রথমে, যেহেতু আলোচনাটা আমাদের এই মুহূর্তে সার্বক্ষণিক আলোচনা, এখনো কিন্তু ওই আলোচনাটা আছে। যার সঙ্গে দেখা হয় প্রথম প্রশ্নটাই করেন, এই যে নির্বাচন কি হচ্ছে, অথবা জিজ্ঞাসা করেন নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হচ্ছে। তো এই সংশয়টা কিন্তু এখনো কেটে যায়নি। তো আমি যে প্রশ্নগুলি আপনার মানে একটু আগে আলোচনা করলাম, সেগুলো এবং এই সংশয়, এর প্রেক্ষিতে আপনার মানে চিন্তাটা কেমন? আহ প্রথমে আমি একটা কথা বলি আপনাকে। নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কি না, এটা অত্যন্ত ভ্যালিড একটা প্রশ্ন। কারণ আপনার এখনো গণভোটের মূলা ঝুলে আছে, আরো নানা ধরনের ফ্যাক্টর আছে যেগুলি আমরা প্রায়ই আলাপ করি। এখন আপনি যেটা বললেন, শুরুটা ওখান থেকে করি, যে নির্বাচনে বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এখন বিএনপির যে প্রত্যাশা শুরুর দিকে ছিল, সেই প্রত্যাশা ধীরে ধীরে কিন্তু অস্তমিত হতে শুরু করেছে। খেয়াল করবেন যে তারেক রহমান কিন্তু আসতে পারেনি। যেটা ধারণা করা হয়েছিল যে কোটি মানুষ তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে এবং আপনার একটা বিরচিত সংবর্ধনা পাবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কি, যে এখন পর্যন্ত খালেদা জিয়ার উপর নির্ভর করেই বিএনপিকে এগুতে হচ্ছে। এবং খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি এই নির্বাচনটা করতে চাচ্ছে, যেটা স্ট্র্যাটেজিক্যালি আমি মনে করি ঠিক আছে, কৌশলগতভাবে ঠিক আছে। এই কারণে আমরা যদি নিরপেক্ষভাবে কথা বলি, আপনার বিগত সরকারের আমলে খালেদা জিয়াকে যথেষ্ট হিউমিলিট করা হয়েছে এবং তাকে অনেক শাস্তি দেওয়া হয়েছে। তার প্রতি মানুষের একটা সিম্পেথি আছে এবং তার তো একটা ধরেন প্রভাব আছেই। এখন সেটার সাথে যদি সিম্পেথি যোগ হয়, তাহলে বিএনপির জন্য সেটা তো সোনায় সোহাগা। কিন্তু আপনি যেটা বললেন, শুরুতেই দেখা যাচ্ছে যে রক্তারক্তি শুরু হয়ে গেছে। চট্টগ্রাম, আপনি 8 আসনের কথা বললেন, আমার অত্যন্ত পরিচিত এলাকা এবং ওই এলাকার ভোটারদের সম্পর্কে আমার একটা সম্যক ধারণা আছে। আমরা চট্টগ্রাম 9 আসনের ভোটার দেশে থাকলে আমাদের পাশের আসন এটি, এবং আমার শ্বশুর বাড়িও ওইখানে। তো আমরা যেটা জানি যে এই চট্টগ্রাম 8 আসনে কিন্তু জয়লাভ করাটা আসলে কিছুটা ডিফিকাল্ট। কিছুটা ডিফিকাল্ট এই কারণে যে ওখানে নানা তরিকার লোক আছে। একটা জিনিস আপনাকে একটু, আমাদেরকে একটু মনে রাখতে হবে, বাংলাদেশের জাতীয় নির্বাচন থেকে আঞ্চলিক নির্বাচন মূলত দুইটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে প্রার্থী, আর একটা হচ্ছে এলাকার জনসাধারণের যে মনোভাব, তার উপর নির্ভর করে। আপনি আমি তাহলে একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। ডক্টর কামাল হোসেনের বাজেয়াপ্ত হতো জামানত, তাই না? জি, জি। কিন্তু হাজী সেলিম তো জিতে আসছে। হুম, এখন হুম। আপনি যদি এই দুইজনকে পাশাপাশি দাঁড় করান, তাহলে তো হবে না। কারণ জন ইচ্ছার প্রতিফলন, এখন জনগণের ইচ্ছার প্রতিফলনটাকে সম্মান করতেই হবে। কিন্তু কোন জনগণ, এটাও তো আপনাকে বিবেচনায় রাখতে হবে। কারা আমাদের জনগণ, কি তাদের আপনার ডেভেলপমেন্ট অফ মোরালিটি, কি তাদের পলিটিক্যাল ইস্যু। তারা এখন ধরেন যেই জায়গায় মারামারিটা হয়েছে, আমি এখন পর্যন্ত ঘটনাটা পরিষ্কার না বুঝলেও এটা বলতে পারি যে এটা একটি অভ্যন্তরীণ কোন্দল হবার সম্ভাবনা আছে। এবং ডেফিনেটলি এর সুযোগটা নিবে এই যে নাবালক দল এনসিপি এবং অন্যান্যরা। ডেফিনেটলি তারা এই সুযোগটা নিবে। এবং কারণ তাদের এখন আপাতত মূল টার্গেট হয়ে আছে বিএনপি। কিন্তু আপনি যে কথাটা বলছিলেন, এটা একটা প্রশাসনিক ব্যর্থতা। আপনার প্রচারণার শুরুতেই এরকম একটা হোঁচট খাওয়া, এবং এই হোঁচটটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কি প্রভাব ফেলবে, এইটা আসলে আমার মনে হয় প্রশাসনের বিবেচনায় রাখা উচিত। এবং বিএনপি যেটা মনে করছে মাসুদ ভাই, যে ভোটে দাঁড়ালেই পার হয়ে যাব, হ্যাঁ হয়তো মানুষের ভোটে পার হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে যদি আওয়ামী লীগ ভোটে না দাঁড়ায়, তাহলে নানা ধরনের ইকুয়েশনে বিএনপির সম্ভাবনা প্রবল। কিন্তু এই ব্যাপারটাকে কি সহজ করে রাখবে যারা এখন এখন সরকারি দলে আছে বা প্রচ্ছন্নভাবে সরকার চালাচ্ছে? তারা তো এটা সহজ হতে দিবে না। তারা এটা সহজ হতে দিবে না, এবং সহজ হতে না দেওয়ার একটা লক্ষণ আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রাম 8 আসনে। এবং আপনি জি, নিশ্চিত থাকেন এই ধরনের বহু ঘটনা ঘটবে। এবং জি। আরেকটা বিষয় হচ্ছে, গত 1 বছরে বিএনপি যে সশস্ত্র রূপটা আমরা দেখেছি, অথবা বিএনপির নামে যে সশস্ত্র আপনার যেই কাণ্ড কীর্তনগুলো আমরা দেখেছি, কর্মকাণ্ডগুলো, সেগুলোকে আসলে এক ধরনের মানুষ তো ক্ষেপে আছে। আমাদের দেশে মানুষ ক্ষেপতে কিন্তু বেশি সময় লাগে না।
হ্যাঁ, জি তো মানুষ কিন্তু এই নেগেটিভিটির দিকে ক্ষেপে আছে, এবং এইটারও একটা প্রতিশোধ কিন্তু বিএনপির উপর তারা নিতে চাইবে। আমি এখনো বলছি যে জনগণের ভোট যদি হয়, আওয়ামী লীগ যদি ভোটে না দাঁড়ায়, তাহলে হয়তো বিএনপির প্রবল সম্ভাবনা আছে। কিন্তু সাথে এটাও মানতে হবে, এই যে একটা একটা প্রার্থী আপনার প্রায় জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেলেন এবং জি একজন অলরেডি নিহত হলেন, এইটা সার্বিক ব্যর্থতার দায় কিন্তু প্রশাসনের, যারা এই নির্বাচনটাকে 100% ফেয়ার করবে বলে আমাদেরকে প্রতিনিয়ত কথা দিচ্ছে এবং আমাদেরকে গালগল্প শোনাচ্ছে, তারা যে আসলে কাজের বেলায় ঠুনকো, এটা তো তারই একটা নমুনা আমরা দেখলাম। এবং এটা আমার জি। মনে হয় এই রেসটা আরো চলবে। নির্বাচন নিয়ে আরেকটা প্রসঙ্গ একটু আলাপ করতে চাই। সেটা হলো, জি, আপনি আপনি জানেন যে এর মধ্যে জুলাই সনদ দিয়ে প্রসঙ্গ উঠেছে, এবং জুলাই সনদেরটা কিভাবে পাশ করা হবে, কিভাবে বাস্তবায়ন করা হবে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং আহ এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে যে এই জুলাই সনদ ঐক্যমত্য কমিশন তাদের সঙ্গে বেসিক্যালি প্রতারণা করেছে। প্রতারণা শব্দটা কিন্তু তারা উল্লেখ করেছে, এবং এটা করার কারণও আছে। তারা যে সনদে স্বাক্ষর করেছিল সেখানে তাদের আপনার নোট অফ ডিসেন্ট গুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আর এখানে পাওয়া যাচ্ছে না। তারা দেখতে না গায়েব পেয়ে হয়ে তারা গেছে। বলেছে আমরা যেখানে সিগনেচার করলাম সেটা তো নেই। তো এখন গণভোট কিভাবে হবে না হবে, এবং সরকার আবার সরকারকে দায়িত্ব দিল, সরকার আবার পাল্টা সেটা মানে পলিটিক্যাল পার্টিগুলোর উপর দায়িত্ব দিল। তো যে যে ঝামেলা পাকিয়েছে সরকার, সেটা এখন সমাধান করতে পারতেছে পলিটিক্যাল পার্টিগুলোকে। এই যে বিষয়গুলো, এটা কি আপনার মনে হয় কি সামনে নির্বাচনকে বিলম্বিত প্রলম্বিত করার একটা প্রক্রিয়া কিনা? প্রলম্বিত করলে অবাক হবার কিছু থাকবে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনার জুলাই সনদ আগাগোড়াই আমরা বলেছি যে একটা অশ্বডিম্ব, এটা তো কোনো কাজের কিছু না। ধরেন যে এখন হ্যাঁ, যদি সত্যি কথা বলতে হয়, 90-তেও তো একটা গণঅভ্যুত্থান হয়েছিল এরশাদের বিরুদ্ধে, হয়েছে না? তো জি। সেটাকে সেখানে কি 90-এর কি সনদ করতে হয়েছে? 90 সনদ আছে কিছু? 90 ডিসেম্বরের কোন সনদ আছে? সনদ থাকতে হবে কেন? ভাবখানায় এই একটা সরকার প্রধানকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, বা দেশ ত্যাগে তাকে দেশ ত্যাগ করতেই হয়েছে শেষ পর্যন্ত। তো এইটা তো পৃথিবীর নানা দেশে ঘটেছে, খেয়াল করবেন আপনি। পৃথিবীর বহু দেশে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, এমনকি সম্রাট, সম্রাট মানে তো মানে নেক্সট টু দ্য গড, তারপরে ধরেন রাজা বাদশাহ, এরাও পালিয়ে গেছে, ধর্মীয় নেতারাও পালিয়ে গেছে। কিন্তু তার মানে কি এই যে খোল নলচে সহ সব পাল্টে দিতে হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জুলাই সনদ নিয়ে এখন আমরা কথা বলছি, জুলাই সনদের মূল আব্বা যিনি, আব্বা তো চলে গেছে আমেরিকা। আব্বা তো সন্তানকে এতিম রেখে চলে গেছে। হ্যাঁ, উনিও এবং গেছেন, মানে আলী জিয়াদও গেছেন, এবং তার সঙ্গে আপনার ওনার যে সহকারী ছিলেন নাকি, মনির হায়দার, জি, সিনিয়র সচিব পদমর্যাদার, উনি আরো আগে চলে গেছেন, আরো আগে মানে চলে গেছে। সাবজেক্ট তো করেই চলে গেছেন। এই চলে যাওয়ার পিছনে দুইটা কারণ থাকতে পারে না? একটা কারণ হতে পারে যে তারা বুঝে গেছে যে তাদের চলে যেতে হবে। হ্যাঁ, এইটা একটা। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে আমার যা পাওয়ার, আমার যা করার আমি করেছি, এবার যাও তুমি এটা নিয়ে তুমি এটা নিয়ে মুড়ি খাও, বসে বসে মুড়ি খাও পুরা জাতি। একটা কথা, একটা কথা হলো কি জানেন, আলী রিয়াজ মানে আই এম সো লাকি, এখন নিজেকে অনেক লাকি মনে হয়। তা একবার উনি সিডনি এসেছিলেন, দেখা হওয়ার কথা ছিল। তখন মনে জি। হয়েছিল আনফরচুনেটলি দেখা হয় নাই, এখন মনে হচ্ছে মোস্ট ফরচুনেটলি তার সাথে দেখাটা হয় নাই, সৌভাগ্য যে দেখাটা হয় নাই। হ্যাঁ, কারণ একটা জিনিস কি জানেন তো, মানে বিষয় আছে, আপনি অন্য যে কোনো বিষয়ে অধ্যাপনা বা জ্ঞানী হলে আপনি যে আমাদের দেশ চালাতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু। হ্যাঁ, রাইট। আপনি আপনি বঙ্গবন্ধুর কথাই বলেন, কিংবা মৌলানা ভাসানীর কথাই বলেন, কিংবা আমাদের দেশের মনি সিং এর কথাই বলেন, যাদের কথাই বলেন, যারা আমাদের জাতীয় নেতা, অনেক বড় বড় নেতা, আপনি দেখবেন তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং সেটা ব্যাপার নয়, তারা কতটা মানুষের সাথে মিশতে পেরেছে, তাই না? সেরকম হলে তো প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে 5 বছর পর পর রাষ্ট্রপতি করা উচিত, তাই না? ওরা তো সবচেয়ে বেশি শিক্ষিত। কিন্তু সেটা তো হবার নয়। এই ভদ্রলোক, আমার যেটা ধারণা, আমি জানি না, এখানে তো অনেক ধরনের কথাবার্তা রটে, ডিপ স্টেটের যে ব্যাপার, পে রোলে নাম থাকার যে ব্যাপার, আমেরিকার পে রোলে নাম আছে, এটা তো চমকে ওঠার মতো একটা ঘটনা, তাই না? এবং এটা তো সাংঘাতিক একটা ঘটনা যে আমি আপনার হয়ে কাজ করি, কিন্তু আরেকটা দেশের পে রোলে আমার নাম আছে। এইটা, যিনি এই কাজটা করেন তিনি অত্যন্ত শিক্ষিত লোক, তিনি জানেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাকে বলে। সুতরাং তিনি এক দোষে দোষী নন, তিনি ডবল দোষে দোষী।
তিনি জেনে অপরাধ করেন। এই ভদ্রলোক সম্পর্কে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে হি ওয়াজ ট্রাইং টু ডু সাম ড্যামেজ, কিছু ড্যামেজ করতে চেয়েছে আমাদের সংবিধান এবং আমাদের জাতীয়তার, আমাদের মুক্তিযুদ্ধের। সেই ড্যামেজের যে অংশটা তিনি পেরেছেন ওইটা করে দিয়ে তিনি চলে গেছেন। এই জন্য আমি বললাম যে আব্বা চলে গেছে, কারণ এটা আব্বার চিন্তা প্রসূত। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এইটাকে সামনে কিভাবে এগিয়ে নেবে। যেমন ধরেন আপনি খেয়াল করবেন যে কোনো কিছু ছাড়াই আমরা এই বৈজ্ঞানিক সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, শেষ পর্যন্ত দেখা গেল যে বৈজ্ঞানিক তো নাই, সমাজতন্ত্র পালিয়ে গেল, বুঝছেন? তো এই এই ভেগগুলি, এই টার্মগুলি, এগুলি খুবই খারাপ। জুলাই সনদ টার্মটা আমার কাছে মনে হচ্ছে ইটস ফেক, এটা একটা ভুয়া জিনিস। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা একটা ভুয়া জিনিস। এবং কিছু আচ্ছা, আপনি একটা কথা মনে করেন তো, কি বলেছিল কি জানি, জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আরে ভাই, গণপ্রজাতন্ত্রী আর জনপ্রজাতন্ত্রী, যে লোকটা চাষাবাদ করে, যে লোকটা দোকানে কুমড়ো আর মিষ্টি কি বলে আপনার ফল বিক্রি করে, যে লোকটা রিক্সা চালায়, তার কাছে এই জনপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী এগুলোর কোনো মূল্য আছে? আমাদের দেশে যারা 18 বছর বয়সে ভোটার হয়েছে, নবীন ভোটার, এই প্রসঙ্গে আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। আসামে কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে ভোটের সময় যে সমস্ত নবীন ভোটাররা ভোট দিতে এসেছে তাদের সকলকে একটা করে ফুল দেওয়া হয়েছিল। ডাজন্ট ম্যাটার সে কোন দলের, তাকে একটা করে ফুল দিয়ে বরণ করে বলেছে ওয়েলকাম টু ডেমোক্রেসি। আমাদের এই প্রক্রিয়াগুলিতে যাওয়া উচিত, যে যারা নবীন ভোটার তাদেরকে স্বাগত জানানো। এসব জুলাই সনদ ফনদ না। যেমন আমরা এই যে দেশে আছি, এই দেশে আমরা দ্বৈত নাগরিক, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের। আমরা যে এই দেশে ভোট দিই, আমরা কিন্তু পেন্সিল দিয়ে ভোট দিই, পেন্সিল দিয়ে মার্ক করি। পেন্সিল দিয়ে মার্ক করলে কি হয় জানেন তো? ওই যে আমাদের দেশে মুদির দোকানে একটা পেন্সিল আটকে থাকে না, ওরকম একটা দড়ির মধ্যে একটা পেন্সিল রাখে, ওইটা দিয়ে টিক দিয়ে আপনার বাক্সে ফেলে দেয়। এবং আরেকটা জিনিস দেখেন, আমি আগেও বলেছিলাম এই কথাটা, 1 থেকে 8 নাম্বার পর্যন্ত যত ক্যান্ডিডেট আছে সবাইকে আপনার ভোট দিতে হবে, নাহলে কিন্তু আপনি ওই ভোটটা বাতিল হয়ে যাবে। কিন্তু আপনি প্রায়োরিটি দিবেন কিভাবে? যে আপনি আওয়ামী লীগকে 1 নম্বরে দেন, বা বিএনপিকে 1 নম্বরে দেন, 2 নম্বরে কমিউনিস্ট পার্টিকে দেন, 8 নম্বরে জামাতকে দেন। ওদের কথা হচ্ছে আমার রাষ্ট্রের নিয়ম এবং আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যারা যারা ভোটে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকের অধিকার আছে তোমার ভোট পাওয়ার। তুমি জানাও কাকে তুমি 1 নম্বরে চাও, কাকে 8 নম্বরে চাও। এই যখন গণতন্ত্রের কথা উঠলোই, আমরা কিন্তু আরেকটা গণতন্ত্র দেখলাম, গতকালকে দেখলাম আমরা, যে জি, নিউ ইয়র্ক শহরে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর যেটা, বিভিন্ন দেশের লোক সেখানে থাকেন, সেই নিউ ইয়র্ক শহর কিন্তু ওখানে একজন মেয়র নির্বাচিত হলেন, এবং উনি একদম রীতিমতো ওখানকার প্রেসিডেন্টের বিরোধিতার মুখেও কিন্তু মেয়র হয়েছেন। তো এই নিউ ইয়র্ক শহরের এই মেয়র যে মামদানি হলেন, এটা নিয়ে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। আমি আপনাকে যেটা বলতে চাই, আপনি বলেছেন যে নিউ ইয়র্ক পৃথিবীর সবচেয়ে শহর। এখানে আমি একটু মতবিরোধ করি। যেমন ধরেন আচ্ছা। ভারতীয় ভারতীয় ক্রিকেট দল জিতলে আমি আনন্দিত হই, আমার বিমর্ষ হওয়ার কোনো কারণ নেই। ভালো খেলে, জিতে, ঠিক আছে। কিন্তু ভারতীয় মিডিয়াগুলি এমন একটা প্রচার করে মনে হয় পৃথিবীতে আর কোনোদিন কেউ জিতে নাই, বুঝছেন? হ্যাঁ, আমি মহিলা ক্রিকেটের কথা বলছি না, ওইটা ওয়ান্ডারফুল সেলিব্রেশন, ওইটা আমি রাইট, 100% একমত। কিন্তু পুরুষগুলি জিতলে ধরেন এমন একটা ভাব করে, খেলেই 8টা দেশ, ক্রিকেট 8-10টা দেশ, যাই হোক। আমি কেন বলছি এই কথাটা? আমেরিকা প্রচার এবং প্রসারে মনে করা হয় যে নিউ ইয়র্কের মতো সিটি আর পৃথিবীতে নাই। এখানে একটা ছোট্ট গল্প বলি আপনাকে। একটা কাপড় দুই দেশে একসাথে আবিষ্কার হয়েছিল, লন্ডনে এবং নিউ ইয়র্কে। লন্ডন ওইটা প্যাটেন্ট দাবি করে যে আমরা প্রথম করেছি, কথাটা কিন্তু সত্য। কিন্তু এমন চাপ আমেরিকার, ওই কাপড়ের নাম দিতে হলো নাইলন, NY আর LON, নিউ ইয়র্ক আর লন্ডন। ও, নাইলন বুঝতে এইভাবে পেরেছেন? এসেছে, এটা জানতাম না কিন্তু। হ্যাঁ, নাইলন নামটা ওইভাবে এসছে, মানে জোর করে হলেও সে থাকবে। নাইলন মানে NY আর LON, নিউ ইয়র্ক আর লন্ডন। হ্যাঁ, তো প্রশ্ন Right, হচ্ছে, right. আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা আমাদের স্বীকার করতে হবে যে পৃথিবীর অন্যতম বিজনেস হাব হচ্ছে নিউ ইয়র্ক, রাত্রে ঘুমায় না এমন একটি শহর হচ্ছে নিউ ইয়র্ক, পৃথিবীর অনেক আবিষ্কারের তীর্থভূমি হচ্ছে নিউ ইয়র্ক। সেই জায়গায় যে ভদ্রলোক জয়লাভ করেছেন, তার মা ভারতীয়, তার পিতা একজন আফ্রিকান, উগান্ডার সম্ভবত, এবং তার যে ব্যাকগ্রাউন্ড। তার জি, পিতাও ভারতীয়, তার পিতাও ভারতীয়। হ্যাঁ, মুশকিল হচ্ছে, হ্যাঁ। আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, যে এই মাল্টিকালচারাল
অ্যাটমসফিয়ার যেটা নিউ ইয়র্ক ধারণ করে, এইটাকে আগে আমরা একটু সম্মান করি। তার মানে রাইট, ওই দেশে পিওর ডেমোক্রেসি আছে, মানুষের অধিকার আছে, সেই কারণে তার মতো মানুষ জিতে আসতে পারে যে কিনা ট্রাম্পের বিরুদ্ধেও কথা বলে। রাইট, বুঝতে পেরেছেন? যে কিনা রাইট। ট্রাম্পকে জিতার পরে যে বাণীটা দিয়েছে সেটাও সাংঘাতিক, কিন্তু যে দেখো আমরা কিন্তু করেছি, করে দেখিয়েছি। হ্যাঁ, এটা তো মনে রাখতে হবে যে সে তো মীরা নায়ারের ছেলে না। হ্যাঁ, তার মা তো মীরা নায়ার। হ্যাঁ, তো এই আর তার বাবাও অত্যন্ত নামকরা মানুষ এবং বিচক্ষণ মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ড থেকে একজন মানুষ নিউ ইয়র্কের মেয়র হয়েছে, এর আগে লন্ডনের মেয়র হয়েছে পাকিস্তানি এক ভদ্রলোক, এর আগে আপনার, হ্যাঁ তার আগে আমরা দেখেছি আপনার কি বলে যে ট্রাম্প গভর্নমেন্ট, জো বাইডেনের গভর্নমেন্টে কমলা হ্যারিস ছিল ভারতীয় বংশোদ্ভূত, এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছে। এটা অবিশ্বাস্য। ঋষি সনুক যে প্রধানমন্ত্রী হয়েছে, যে ব্রিটেন এই জাত্য অভিমান এবং আপনার এই বর্ণ আশ্রমের কারণে সারা পৃথিবীব্যাপী দাপিয়ে বেরিয়েছে, সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছে একজন ভারতীয় বংশোদ্ভূত। সো দিস ইজ দ্য গ্লোরি। আমি একটা কথা বলি আপনাকে, যে আমার সবসময় মনে হয়েছে পূবে সূর্য পশ্চিমে অস্তাচলে। হ্যাঁ, পশ্চিম যে ইউরোপ আমরা বলি, এক সময় সেখানে অস্ত যাবেই। কারণ এটা তো একটা বিজ্ঞানের নিয়ম। আপনি যেতে 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 যত একদম পিকে যখন যাবেন, তখন আপনার ডাউনওয়ার্স যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু এখানে একটা জিনিস ভুল করলে চলবে না, এই ডাউনওয়ার্স মানে কিন্তু তারা পিছিয়ে যাওয়া না। তারা যেখানে আছে সেখানে থাকাটাই আমাদের 100 বছরের লক্ষ্য, 200 বছরের লক্ষ্য। তো সেই জায়গা থেকে আমি বলছি আপনাকে যে নিউ ইয়র্কের এই মেয়র নির্বাচনটা আমাদের একটা হতাশাকেও ফুটিয়ে তুলেছে। আমি তো জানিই না আসলে ঢাকার মেয়র এখন কারা, একটাতে বোধহয় প্রশাসক আর একটাতে কি এক ভদ্রলোক। তো আপনার যাদের জানতাম তাদের আবার আরেক বিপদ, তারা আসছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে। খেয়াল করেন, হ্যাঁ আমরা কিছু সমালোচনা করলে আওয়ামী লীগাররা খেপে যায়, মানে দুই অথচ জায়গার আগে যেভাবে ছিল এবং এখন যেভাবে হয়েছে, এই দুই জায়গার কোনো জায়গায় কিন্তু গণতন্ত্র শব্দটা নাই আর কি। এই হলো নেই তো। দুঃখ। আপনি এই হলো আপনি দুঃখ। নিশ্চয়ই মনে আছে, ভাইরাল ভিডিওতে ছিল না, স্কুল খুলা সেরে মওলা গান গাইতেছে আমাদের হুম, দক্ষিণের হুম, মেয়র। হ্যাঁ, হুম, সমস্ত হুম, বিগ বিগ সেলিব্রিটিদের নিয়ে সবাই ওখানে, না গান গাওয়া অন্যায় কিছু না, কিন্তু সেগুলো ইন্টেনশনালি ভাইরাল করা হচ্ছে অন্যায়। আর একটা হচ্ছে, তারা সবসময় বলে যে সাজানো গুছানো দেশ, তারা নিয়ন্ত্রণে রেখেছিল, এটা সত্য কথা, নিয়ন্ত্রণটা হুম, বজায় রাখতে পেরেছিল। এখন বিষয়টা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। আচ্ছা, নিয়ন্ত্রণহীন হবে না কেন? আপনি যদি দীর্ঘ সময় ধরে একটা পরিবারে বসবাস করেন, আপনার পরিবার সম্পর্কে আপনার চাইতে আমি ভালো জানবো? আপনি জানেন আপনার স্ত্রীর মেন্টালিটি কি, ছেলে মেয়ের মেন্টালিটি কি, কে কি চায়, কি কি খেতে ভালোবাসে, কাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। এখন যারা দেশ চালাচ্ছে তাদের তো ন্যূনতম ধারণাই নেই। আপনি একটা জিনিস খেয়াল করেন, হুম, ডক্টর ইউনূসের আমাদের দেশ সম্পর্কে আসলে তার, মানে আমি দেশ সম্পর্কে বলবো না, আমাদের সমাজ এবং রাজনীতি সম্পর্কে তার যে ন্যূনতম ধারণা আছে সেটা কিন্তু এই 1 বছরে প্রমাণিত হয়নি। তিনি প্রমাণ করতে পারেননি এটা। তিনি যত জ্ঞানী মানুষই হন না কেন, এটা তো ভাই, এটা তো একটা স্বাভাবিক বিষয় না। একজন ইউনিয়ন পর্যায়ের নেতা যেটা জানে, ওবায়দুল কাদের সেটা জানতো না। ওবায়দুল কাদের যদি এই জিনিসটা বুঝতে পারতো তাহলে তার পতন হতো না। ঠিক একই ভাবে আজকে আচ্ছা, যারা দেশ চালাচ্ছে, এই মেয়রগুলির যে কি কাজ। আপনি, আমার একবার ডেঙ্গু হয়েছিল দেশে গিয়ে, এই আপনার 3 বছর আগে। আমি জানি এটা কি হুম, সাংঘাতিক রোগ, এবং আমি তখন ছটফট করছি আমি কিভাবে পালিয়ে আসব। এবং এসে আমি যখন ডাক্তারকে বলেছি এই দেশে, ডাক্তার গুগল টুগল হাতড়িয়ে অস্থির হয়ে গেছে। তারপর বলতেছে এটা তো প্রাগ ঐতিহাসিক রোগ, এটা হলো কি করে তোমার, বুঝছেন? সে হুম, 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 সে এটা বুঝতেই পারছে না। তো প্রশ্ন হচ্ছে, কিন্তু আমাদের দেশের মেয়রের কাজ হচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করা। তারপরে আপনার আরেকটা কি আছে না, চিকনগুনিয়া, যে সমস্ত হ্যাঁ, রোগগুলো মানুষকে কষ্ট দিচ্ছে, মশা নিয়ন্ত্রণ করা, সেগুলোতে নেই কিন্তু। কিভাবে খালি নগর পিতা হবে, এই ধান্দা, এবং এই পলিটিক্স এবং এই বাণিজ্য, এগুলো জি। আমি বলবো যে বিগত সরকারের আমলে হয়েছে, আমরা হয়তো এখনো জি, হচ্ছে। জি, আমরা এখন শেষ প্রসঙ্গে আসি। এটা যদি একটু জি, ছোট করে বলেন, আমাদের হাতে সময় কমে গেছে। সেটা হলো, আমি একটা নিউজ দেখলাম আজকে। সেটা হলো, ভারতে শেখ হাসিনাকে আনলক করা হয়েছে। আনলক বলতে তারা যেটা বোঝাচ্ছে যে ওনার সঙ্গে, উনি তো আসলে কোনো রাজনৈতিক বন্দী নয়, উনি তো এখন অতিথি হিসেবে আছেন। সেই হিসেবে ভারতে যারা নাকি অন্যান্য লিডার যারা আছেন আওয়ামী লীগ, তারা তার সঙ্গে দেখা করছেন। রিসেন্টলি নাকি তার ছেলে জয় নাকি আমেরিকা থেকে এসে মায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন। এবং জি, উনি 3টা আন্তর্জাতিক মিডিয়াকে, রয়টার্স, এপি, হ্যাঁ,
এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট উনি ইন্টারভিউ দিয়েছেন। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এটা আপনি রাজনীতিতে কি মানে কোনো মানে অন্য কোনো দৃশ্য দেখতে পাচ্ছেন কিনা এখানে, একটু ছোট দেখুন, করে বলবেন। আমাদের আমাদের কমেন্ট বক্স গুলো তো মানে আপনার জামায়াত ইসলামের দাঁড়িপাল্লার মতো। এদিক থেকে এদিকে হুম। গেলে মানুষ গালাগালি করে, এই দিক থেকে এদিকে গেলেও মানুষ গালাগালি করে, বুঝছেন? এই জন্য দাঁড়িপাল্লা ঠিকই রাখছে ওরা। তো আমি যেটা বলতে চাই আপনাকে যে শেখ হাসিনা বিকল্পহীনতা নিয়ে এক সময় যে প্রচার প্রচারণা চলেছে না, এবং জি। তাকে তাকে অনেকটা দেবী পর্যায়ে বা গডেস পর্যায়ে উন্নীত করার হুম। যে একটা প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াটা এই আমলে এই 1 বছরে এরা আবার প্রতিষ্ঠা দিয়ে ফেলেছে। বুঝতে পেরেছেন? প্রতিষ্ঠা দিয়ে হুম। ফেলেছে কেন? আপনি খেয়াল করেন, একমাত্র জুলাই আন্দোলন বা তথাকথিত যে আপনার, আমি তথাকথিত বলবো না, যে আন্দোলনটা হয়েছে এটা তো সত্য, এবং সেখানে জি। যে মানুষজন মারা গেছে এটাও সত্য। কিন্তু সবাই। যে কন্ট্রোভার্সি গুলো তৈরি হয়েছে, এই কন্ট্রোভার্সি গুলি কারা মেরেছে, কিভাবে মেরেছে, কেন মেরেছে, এই কন্ট্রোভার্সি গুলি এই 1-1.5 বছরে আরো বেশি ঘনীভূত হয়েছে। এবং আপনি যেটা হুম। বললেন যে সময় কম, তাকে তো আনলক করতেই হবে। ভারত, আমি যেটা বলতে চাই যে ভারতের পলিটিক্স কিন্তু অনেক সূক্ষ্ম পলিটিক্স, অনেক সূক্ষ্ম। তাদের যে আপনার পররাষ্ট্রমন্ত্রী, এবং আমি নিজে দেখেছি সচিব কথা বলেছে এটা নিয়ে, এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব কথা বলেছেন, চশমা চশমা পরা ভদ্রলোক, এবং তিনি হুম। বলেছেন এই শব্দটা, যে আস্তে আস্তে তাকে ফ্রি করা হচ্ছে, এই ধরনের একটা শব্দ তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ তার যে, আমি রেস্ট্রিকশন কিনা আমি জানি না, তাকে যে সীমাবদ্ধ করে রাখা হয়েছিল, তাকে যে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছিল নানা কারণে, সে এমবার্গো গুলো হয়তো ওরা তুলে নিচ্ছে। তো সেই এমবার্গো গুলো তুলে নেওয়া কিন্তু পলিটিক্স এর দুইটা সিগন্যাল দিচ্ছে আপনার। সেটা হচ্ছে যে দ্য পলিটিক্স ইজ সেইং দ্যাট শি ইজ ইন নিড, তার এখন প্রয়োজনীয়তা আছে, শি হ্যাজ ইন, তার তার প্রয়োজনীয়তা আছে, যে তাকে এখন আনলক করতে হবে, এরকম একটা নিশ্চয়ই তারা, তাদের কাছে এরকম কোন সিগন্যাল আছে। আর দ্বিতীয়টা হচ্ছে, এখন আনলক করলে বা তাকে রেস্ট্রিকশনটা তুলে নিলে তিনি যা যা করবেন তার একটা ভাইটাল রেজাল্ট পাওয়া যাবে, এইটুকু নিশ্চিত না হয়ে তারা বলবে বলে আমার মনে হয় না। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনার, আমরা তো গুজবই দেখছি সারাক্ষণ সামাজিক মিডিয়ায়, কিন্তু গুজবেরও একটা ভিত্তি আছে। ধরেন যে কোনো বাড়িতে খুব কুচকুচে কালো একটা ছেলে হলে পাড়ার শেষ ঘরে গিয়ে বলে ওই বাড়িতে একটা কাক হইছে। কাক হয় নাই, কিন্তু কালো তো হইছে, বুঝছেন? কাক না জি। হলেও কুচকুচে কালো কিছু একটা হয়েছে। সো দ্যাট মিনস যে এই আনলক প্রক্রিয়ার মধ্যে, আপনাকে আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করি, সরি, গল্পটা বলি। হ্যাঁ, এটা বঙ্গবন্ধুর নিশ্চয়ই। গল্প, কি অসাধারণ গল্প দেখেন। বঙ্গবন্ধু যখন আপনার কারাগারে, তো মুক্ত হওয়ার পরে খুব উনি বলছে যে আমি জানতাম আমার মুক্তি এই সেই। তো যারা তার কাছের লোক তারা জিজ্ঞেস করছে যে আপনি এত কনফিডেন্ট ছিলেন কি করে? বলে যে আমার ওখানে পত্রিকা পড়তে দিত ইত্তেফাক, আপনার হুম। 6 দফার সময়। বলে যে ইত্তেফাকে প্রথম দিকে প্রথম পৃষ্ঠে অল্প একটু কাটা থাকতো, ওইটা কেটে হুম। দিত, তার মানে ওটা দিয়ে আমার একটা আঙ্গুল যায় এরকম কাটা, তার মানে ওটা আমার নিউজ। বলে এমন হয়ে গেল শেষে, দেখি পত্রিকায় বিজ্ঞাপন ছাড়া আর কিছুই নেই, ওই পত্রিকা দিয়ে আমি পুরো বাইরে যেতে পারি। তো আমি বুঝলাম যে আমার তো বাইরে হওয়ার টাইম হয়ে গেছে, বুঝছেন? অনেক ধন্যবাদ। অনেক হ্যাঁ, ধন্যবাদ অনির্বাণ। তো আমরা আমাদের আলোচনায় জমে উঠেছিল, আরো অনেক কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সময়ের কথা ভাবতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে জনাব অজয় গুপ্তের বক্তব্য, এবং উনি ওনার স্বভাব সুলভ নানা হালকা কথার মাধ্যমে অনেক ভারী ইঙ্গিত দিয়ে থাকেন। আশা করি আপনারা সেটা এনজয় করেছেন। আগামীতে ওনাকে আমরা আবারও চাইবো। বিএনপির যারা এমপি হবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সঙ্গত কারণেই বিএনপির যারা নেতাকর্মী, তাদের একটা বিরাট অংশ আনন্দে উদ্বেলিত। তাদের খুশির সীমা পরিসীমা নেই। আর যারা মনোনয়ন পাননি, তাদের লোকজন সব মিলিয়ে ধরেন সাকল্যে হাজার খানিক লোক, কেউ মনোকষ্টের মধ্যে আছেন, কেউ মুখ ভার করে আছেন, অথবা যারা মনোনয়ন পাননি তারা হয়তো ভাবছেন যে কি হলো এই দলটি করে, শেষ হয়ে যাক, নির্বাচন যেন না হয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম। এরকম যারা বঞ্চিত এবং শোষিত তারা সবসময় এই ধরনের কথাবার্তা বলে থাকেন। কিন্তু বাস্তবতা হলো যে এই 237টি অর্থাৎ 237
237টি আসনে যে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে তার মধ্যে একটি বাতিল করা হয়েছে, আর একটি সম্ভবত বাতিল হয়ে যাবে, এই দুটো। আর যে 63টি আসনে ঘোষণা করা হয়নি সেখানে হয়তো ঘোষণা করা হবে। এর ফলে বিএনপির মধ্যে এখন যে একটা হোমোজেনিয়াসনেস তৈরি হয়েছে, দেশ নিয়ে, প্রতিদ্বন্দ্বী নিয়ে, অন্য রাজনৈতিক দল নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার সময় তাদের নেই। যারা ঘোষণা করেছেন তারা মনে করছেন যে ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ তারা করে ফেলেছেন। দ্বিতীয়ত, বিএনপি যারা প্রতিপক্ষ এই মুহূর্তে বাংলাদেশে আছেন, জামাত এবং অন্যান্য যে সকল দল, তারা আপাতত একেবারে অনেকটা নিশ্চুপ হয়ে গেছেন। এর কারণ হলো যে এখানে সুনামিটা এত বড়, ঘূর্ণিঝড়টা এত বড়, ওটাকে সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই, কেবলমাত্র আওয়ামী লীগ ছাড়া। আর বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা এখন যাকে বলা হয় অনেকটা বাস্তবতা বলি, মানে তারা এখন বিএনপির যারা লোকজন রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছে তোমরা স্বতন্ত্র দাঁড়াও, যারা নমিনেশন পায়নি। আওয়ামী লীগের লোকজন বলছে আমরা ভোট দেব। এর কারণ হলো নির্বাচন কিন্তু একটা রোগের মতো। এখানে যখন স্লোগান হয়, তারপরে এখানে যখন প্রতিযোগিতা হয়, তখন যারা প্রতিপক্ষের লোকজন তাদের ভীষণ রকম তারা অপমান বোধ করে, কষ্টের মধ্যে থাকে। তো বিএনপির লোকজন মিছিল করবে, মিটিং করবে, তার সমপর্যায়ের একটা মিটিং জামাতের লোক করতে না পারলে তাদের রাজনীতি থাকে না। আবার ওদিকে ঘরের মধ্যে যে সকল আওয়ামী লীগের লোকজন রয়েছে তারা বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মিছিল করতে হবে এবং যে কোনো একটা কলাগাছ দাঁড় করিয়ে হলেও তাদেরকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মী রয়েছেন তারা রীতিমতো পাগলামো করছেন। ফলে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি শুরু হয়ে গেছে। বিএনপির অনেক লোক, আওয়ামী লীগের অনেক লোক, ব্যবসায়ী যারা নিরপেক্ষ, মানে তাদের পেছনে বিএনপির বিক্ষুব্ধ লোক, তারপরে আওয়ামী লীগের যারা ভোটার তারা, এমনকি অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলের যারা নেতাকর্মী তারা ভালো প্রার্থীর পেছনে রীতিমতো লাইন দিয়েছে এবং পাগল বানিয়ে ফেলছে। ফলে গ্রামে গঞ্জে নির্বাচনের একটা জোয়ার শুরু হয়ে গেছে। তো এই যে একটা জোয়ার, সেই জোয়ারের ফলে যে রাজনীতির মেরুকরণ তৈরি হয়েছে, এই জোয়ারের ফলে যে রাজনীতির সমীকরণ তৈরি হয়েছে, এতে করে বিএনপি ইতিহাসের সবচেয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় কমান্ড আর শেখ হাসিনা গত 14 মাসের মধ্যে সবচেয়ে সুখময় যে সময়, এই সময়টি বিএনপির এই প্রার্থী ঘোষণার পর তারা সেটা পেয়ে গেছে। এর ফলে শেখ হাসিনা, তিনি নিজে, তার দল এবং তার যারা লোকজন রয়েছেন এখন প্রবাসে তারা, এবং একই সঙ্গে তাকে যারা মদত দিচ্ছেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিশেষত অজিত দোভাল, এই টেবিলগুলো ভীষণ রকম যাকে বলা হয় ব্যস্ত সময় পার করছে। ভারতীয় পত্রপত্রিকায় নানা রকম যাকে বলা হয় উস্কানি দেওয়া শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের দিনাজপুরের ওই অঞ্চলে যে শিলিগুড়ি চিকেন নেক রয়েছে, সেই শিলিগুড়ি চিকেন নেক নিয়ে ভারতীয় পত্রপত্রিকা, ভারতীয় ইউটিউবার যারা রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর, তারা কী ধরনের উস্কানিমূলক কন্টেন্ট তৈরি করেছেন। অন্যদিকে যে সকল আওয়ামী লীগের লোকজন দেশের বাইরে থেকে কন্টেন্ট তৈরি করছেন তারাও শিলিগুড়ি নেক নিয়ে বা চিকেন নেক নিয়ে যে সকল বক্তব্য দিচ্ছেন, যে সকল যুদ্ধের দামামা বাজাচ্ছেন, ওটা আসলে বাংলাদেশে বসে আমরা এগুলো বলতে পারবো না, আর সম্ভব নয়। তো এনিওয়ে, আমি যেটা গুরুত্ব বোঝানোর জন্য যে এটাকে একটা মোক্ষম সময় হিসেবে বেছে নিয়েছে দিল্লি, অজিত দোভাল, আওয়ামী লীগের যারা লোকজন আছে, সেটা হলো গণ্ডগোল লাগানোর জন্য, কমপ্লেক্স তৈরি করার জন্য, জটিলতা তৈরি করার জন্য, এবং যাকে বলা হয় বিএনপিকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য। তো সেটা কিভাবে এবং কেনই বা শেখ হাসিনা এই সময়টাতে উল্লাস প্রকাশ করছেন এবং হাসি দিচ্ছেন? প্রথম কারণ হলো গত এই 14 মাসের মধ্যে এই প্রথমবার
বিএনপিকে আওয়ামী লীগ মনে করছে যে তারা বেহেশত এবং দোজখের মাঝামাঝি জায়গাতে দাঁড়িয়েছেন, পোলসুরাতে দাঁড়িয়েছেন। এবং বিএনপি এখন যে জায়গাতে গেছে তাকে বাসলে গাজী মরলে শহীদ, ঠিক না ঠিক এটাকে না বললে যদি বলে যদি তারা সফল হয় তাহলে একদম পরিপূর্ণভাবে সফল, আর যদি ব্যর্থ হয় বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে তাদেরকে দুর্ভোগ এবং দুর্দশা পোহাতে হবে এবং তাদের নাম ইতিহাসে কিভাবে মুছে যাবে বা কিভাবে টিকে থাকবে এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণটা কি? কারণটা হলো গত সেই 2006 থেকে আজ অবধি বিএনপি শুধু ক্ষয়িষ্ণু বা ক্ষয়িষ্ণুতার দিকে এগোতে এগোতে তাদের চিন্তা চেতনা, কর্ম, প্রশাসনিক ক্ষমতা, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা, দক্ষতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবগুলো মারাত্মকভাবে কমেছে। এবং আওয়ামী লীগের জুলুম এবং অত্যাচারে তাদের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ভার বহন ক্ষমতা মাত্র 25% আছে, আর 75% কিন্তু 111 এবং শেখ হাসিনার জমানা শেষ করে দিয়েছে। তো এই যে only 25% capability to run a country, to run a government, to run a যাকে বলা হয় পলিটিক্যাল পার্টি, এটা সম্ভব নয়। 25% যোগ্যতা দিয়ে 100% নয়, 300% লোড এখন বিএনপিকে সামলাতে হচ্ছে। ভারত, আমেরিকা, চীন, বিশ্বের সুপার পাওয়ারগুলো, তারপরে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা, তার সঙ্গে সঙ্গে বর্তমান রাজনৈতিক চাপ, সব মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে অতীতের যে কোনো সময়ের চাইতে অন্তত 300 টাইমস যে চাপ, এই চাপ এবং তাপ বিএনপিকে বহন করতে হচ্ছে। কিন্তু বিএনপির এটা বহন করার ক্ষমতা অতীতের যে কোনো সময়ের চাইতে মাত্র 1/4 আছে, এর বাইরে নেই। ফলে কি হলো, গত 14টি মাসে তাদের যে ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, বা তাদের যে দুর্ভোগ হয়েছে, দুর্দশা হয়েছে, দুর্নাম হয়েছে, বদনাম হয়েছে, এই সব কিছু তারা মিনিমাইজ করার চেষ্টা করেছে নেগোসিয়েশনের মাধ্যমে। তারা জামাতের সঙ্গে নেগোসিয়েশন করেছে, এনসিপির সঙ্গে নেগোসিয়েশন করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেগোসিয়েশন করেছে। কিন্তু যেই মুহূর্তে তারা প্রার্থিতা ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে তারা সিঙ্গেল হয়ে গেছে, সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে। এখন এই মাঠে বিএনপি ছাড়া যারা আছে সবাই বিএনপির প্রতিদ্বন্দ্বী অথবা বিএনপির শত্রু। কেউ বিএনপির বন্ধু এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে নেই। এর ফলে কি হলো, শেখ হাসিনা, অজিত দোভাল তারা খেলতে পারবে বিএনপির এগেনস্টে। তারা এখন ইচ্ছা করে জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে, গোপনে বা প্রকাশ্যে। তারা ইচ্ছা করলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক করতে পারবে, গোপনে অথবা প্রকাশ্যে, ভারতের মাধ্যমে অথবা তারা নিজেরা সরাসরি। তারা এখন ইচ্ছা করলে বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ে খেলতে পারবে, বিনিয়োগ করতে পারবে। বিভিন্ন জায়গাতে বিএনপির যারা প্রার্থী হয়েছে সেই প্রার্থীর বিরুদ্ধে তারা বিদ্রোহ করাতে পারবে, বিপ্লব করাতে পারবে, মিছিল করাতে পারবে, মিটিং করাতে পারবে এবং প্রার্থীর জীবন তছনছ করে দিতে পারবে। অনেক জায়গাতে দেখুন যে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে যে মিছিল হচ্ছে, এখানে দেখবেন যে মদদ দিচ্ছে বিএনপির লোকজন, যতটা দিচ্ছে তার চেয়ে বেশি মদদ দিচ্ছে আওয়ামী লীগের লোকজন। ফলে প্রতিটি নির্বাচনী এলাকা রীতিমতো এক একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। আমি যেহেতু নির্বাচন করেছি, আমার একটা নির্বাচনী এলাকা আছে, ফলে এই জিনিসটি প্র্যাকটিক্যালি বাস্তবে কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে এটা আমি ঢাকাতে বসে টের পাচ্ছি, প্রতিটা মুহূর্তে টের পাচ্ছি। ফোন ধরতে ধরতে মানে মানে জান বের হয়ে যাচ্ছে, এবং ফোনে এখন কথা বলছি না, বেশিরভাগ 90% ফোন বলতে গেলে এখন অ্যাভয়েড করছি। তো কাজেই প্রতিটি 300টি আসনে এখানে বিএনপির জন্য একটা 300টি মরণ ফাঁদ, 300টি মৃত্যুকূপ, 300টি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, বারমুদার ট্রায়াঙ্গেলের মতো। আর এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে 300টি অ্যাঙ্গেলে খেলার সুযোগ এসে গেছে শেখ হাসিনার, এবং তিনি এই কাজে খুব অভ্যস্ত। তার লোক আছে, টাকা আছে, এবং ধরুন সে সীমান্ত এলাকা যেমন যশোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, নীলফামারী, দিনাজপুর, সিলেট,
এই অঞ্চলে, তারপরে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, এই অঞ্চলে শেখ হাসিনা যদি খেলতে চান, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে এই বিএনপির প্রার্থীর সঙ্গে খেলতে পারেন। এবং এখন এই যে বিএনপির প্রার্থী যারা ঘোষণা হয়েছে এবং যারা নির্বাচনী এলাকায় নির্বাচনে ব্যস্ত, মাত্র 8 থেকে 10টি অকারেন্স যদি ঘটে, 10টি বিরূপ ঘটনা ঘটে, বেশি দরকার নেই, মাত্র 10, only 10, এটা জাস্ট 1-2 ব্যাপার, তুলি মারার বিষয়। এটা আওয়ামী লীগের আসতে হবে না, এই কাজে আওয়ামী লীগ জামাতকে দ্বারা ঘটাই দিতে পারে, বিকজ এই সীমান্ত এলাকাগুলোতে জামাতের যথেষ্ট প্রভাব আছে, প্রতিপত্তি আছে, এবং সেই কাজটি জামাত করবে না বা আওয়ামী লীগ করবে না, এই গ্যারান্টি আপনাদেরকে কে দিল? আর এই কর্মকাণ্ডকে মোকাবেলা করবে, এটার জন্য যে প্রশাসন দরকার, যে সাংগঠনিক ভিত্তি দরকার, যে শক্তিমত্তা দরকার, যে কানেক্টিভিটি দরকার, তার একটাও বিএনপির নেই। বিএনপির মামলাগুলো সচল আছে। দুর্নীতি দমন কমিশনে যে মামলাগুলো চলছিল, সেই মামলাগুলো আগের মতোই চলছে, সবাইকে হাজিরা দিতে হচ্ছে, এবং তারা কতটা মানসিকভাবে বিষণ্ণ, বিপর্যস্ত এবং অপদস্থ এই রাষ্ট্র দ্বারা, তার উদাহরণ হলো যে এই যে বিএনপি মনোনয়ন পেলেন এহসানুল হক মিলন, ডক্টর এহসানুল হক মিলন। তো তিনি যদি নির্বাচিত হন, ধরে নেওয়া হয় তিনি মন্ত্রী হবেন, তিনি তার মেয়ের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করার জন্য ব্যাংকক যাচ্ছিলেন। ব্যাংকক থেকে আমেরিকা যাবেন। এয়ারপোর্ট থেকে তাকে রীতিমতো গলা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে তাকে বলা হলো যে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না। বিএনপির পক্ষ থেকে একটা টু শব্দ করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, কোনো একটা বক্তব্য দেওয়া হয়েছে? বা ডক্টর এহসানুল হক মিলন, যিনি 1/11-এর সময় দুর্নীতি দমন কমিশন থেকে তার কাছে চিঠি পাঠানো হয়েছিল হাজির হওয়ার জন্য, তো তিনি সেটা প্রকাশ্যে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন যে আমি তো দুর্নীতি করিনি, এত বড় সাহস আমাকে চিঠি দিয়েছে, কাজেই আমি যাব না এখানে, তোমরা যা ইচ্ছে তাই করো। যে সাহস তার 2006, 7, 8 সনে ছিল, যে সাহস 2018 সনে ছিল। তো শেখ হাসিনার সমস্ত যাকে বলা হয় রক্তচক্ষু উপেক্ষা করে তিনি বাংলাদেশে এসেছিলেন 2018 সালে নির্বাচন করার জন্য। তার লোকজন নমিনেশন না পেয়ে সেই বিএনপি অফিস ভাঙচুর করেছিল, সেই মানুষ এই জমানাতে নমিনেশন পেয়ে গেছেন, কিন্তু তারপর একটা টু শব্দ করতে পারছেন না। তাহলে বুঝতে হবে যে মানে টেলিফোন করে এই এটা করো ওটা করো, বা প্রশাসনকে একটা হুকুম দেবে, তদবির করানোর, জাস্ট ডমিনেট করবে, এই অবস্থা বিএনপির একটা সিঙ্গেল লোকের নেই। সেকেন্ডলি যেটা হয়েছে সেটা হলো যে গত 14 মাসে যদি ধরেন, এনসিপির হাসনাত, সার্জিস, মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া থেকে শুরু করে আক্তার, অন্য যে সকল লোকজন, নাসিরউদ্দিন পাটোয়ারি, মানে ওনারা যদি মুখ খুলেন যে গত 14 মাসে বিএনপির কোন কোন নেতা তাদের সাথে কথা বলেছেন, কি বলেছেন, কি আবদার করেছেন এবং কি আশঙ্কা ব্যক্ত করেছেন, এই কথাগুলো যদি তারা বলতে থাকেন, বিশ্বাস করেন বিএনপির অনেক শীর্ষ নেতার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। একটা ব্যবসার জন্য, একটা টেন্ডারের জন্য, একটি তদবিরের জন্য, কিংবা আরও অনেক কিছুর জন্য এই যুবকদের পিছনে কোন কোন নেতা কত তারিখে এনসিপি অফিসে গেছেন, কত তারিখে ফোন করেছেন, কত তারিখে মন্ত্রণালয়ে গেছেন, কত তারিখে মন্ত্রীর দপ্তরে ফোন করেছেন, এই জিনিসগুলো যদি প্রকাশ করা হয়, আপনি বুঝতে পারবেন যে বিএনপির যে 75% ব্যাকবোন নেই, 25% ব্যাকবোন নিয়ে তারা এত বড় তাপ তারা সহ্য করছেন, এটা ওই এনসিপির কথা শুনলে আপনি বুঝতে পারবেন। যখন একটা মানুষের মেরুদণ্ড সোজা থাকে, ও মরে যাবে কিন্তু মাথা নোয়াবে না। সন্তানের বয়সে এনসিপির যারা লোকজনরা আছে, তাদের কাছে যাওয়া, কথাবার্তা বলা, ইট মিনস আপনার মেরুদণ্ড শেষ। আপনি যখন একবার মামুনুল হকের সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন, তাকে দলে আনার চেষ্টা করছেন, মনোনয়ন দেওয়ার চেষ্টা করছেন, আবার মামুনুল হক আপনাদেরকে বাদ দিয়ে আবার যখন জামাতের সঙ্গে এক টেবিলে বসছে, আপনি বুঝতে হবে যে আপনার মেরুদণ্ড শেষ। আপনার যখন অন্যান্য ছোট ছোট, আমি কারো নাম বললাম না, এই কারণ হলো যে এ সকল দলের যে সকল কর্তা ব্যক্তি সবাই আমার খুব আপনজন, স্নেহভাজন, তো অনেকে শ্রদ্ধাভাজন। তো বিএনপির মতো একটা দল যখন এদের পিছনে ঘুরছে, নমিনেশন নিয়ে তাদের বাড়ি বাড়ি যাচ্ছে, দলের সবচেয়ে বড় বড় নেতাদেরকে পাঠাচ্ছে এ সকল ছোট ছোট দলের নেতাদেরকে তুষ্ট রাখার জন্য,
তাদেরকে নিজেদের পক্ষে রাখার জন্য তখনই বুঝতে হবে যে মেরুদণ্ড গেছে, মেরুদণ্ড আর নেই। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে একটা দলের, সেই দল এখন যে প্রার্থী ঘোষণা করলো, সেই প্রার্থী ঘোষণা করে পুরো রাজনীতির অঙ্গনে একা হয়ে গেছে। আর সবাইকে তাদের প্রতিদ্বন্দ্বী রূপে, তাদের প্রতিপক্ষ রূপে তারা যেভাবে ঠেলে দিয়েছে, এটা সামাল দেওয়ার মতো অবস্থা এখন বিএনপির নাই। আর তাদের প্রতিপক্ষ এই দেশের দুর্বল শাসন ব্যবস্থা, দুর্বল অর্থনীতি এবং সবকিছু যেখানে টলটলায়মান, কোনোটাই এখানে বিশ্বাসযোগ্য নয়। কোনো কথাকে আপনি বিশ্বাস করতে পারছেন না, আর কোনো কথা আপনি যাকে বলা হয় অবহেলা করতে পারছেন না। এখানে কেউ যদি এসে বলে ওয়াকার সাহেব এই কথা বলেছে, ক্যান্টনমেন্টে এটা হয়েছে, আপনাকে বিশ্বাস করতে হবে, মিথ্যা হলে বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে ওই যে শিলিগুড়ি নেকে, তারপরে যে আসামে, ত্রিপুরাতে, কলকাতাতে এই জিনিস হচ্ছে, বিশ্বাস করতে হবে। এর কারণ হলো আপনি এখন কুলহারা মানে রমণী, এরকম একটা অবস্থা হয়ে যায়। কুলহারা কলঙ্কিনীর মতো অবস্থা হয়ে গেছে। পুরো বাংলাদেশ এখন অভিভাবকবিহীন, কেউ কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না। আপনি চিন্তা করেন, যেখানে বিজিএমই এর সভাপতি, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি, ধরে নেওয়া হয় যে এই পদটি যে কোনো মন্ত্রীর চাইতেও শক্তিশালী। এর কারণ হলো বিজিএম এর অনুষ্ঠানে যাওয়ার জন্য সবসময় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী, মানে তাদের অনুষ্ঠান যখন শুরু হতো বছরে, এক্সপো, ওটা উদ্বোধন করতেন প্রধানমন্ত্রী, আর সমাপ্তির যে অনুষ্ঠান সেটা বিরোধী দলীয় নেত্রী। এক অনুষ্ঠানে শেখ হাসিনা যেতেন, আর এক অনুষ্ঠানে খালেদা যেতেন। তো সেই বিজিএমই এর সভাপতি নেতাদেরকে কনভিন্স করার জন্য আওয়ামী লীগ, বিএনপি সেই 1991 থেকে এই পর্যন্ত তাদেরকে যেইভাবে পাইকারি হারে মনোনয়ন দিয়েছেন সাবেক সভাপতি, বর্তমান সভাপতি, মানে ব্যবসায়ীদের ডমিনেশনে যে রাজনীতি বাংলাদেশে চলে আসছে সেই গত 35 বছর ধরে, এই প্রথম রাজনীতি এতটা টলটলায়মান যে বিজিএম এর নেতারা শত চেষ্টা করেও প্রধান উপদেষ্টা যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পারছেন না, অন্যান্য ব্যবসায়ী নেতারা পারছেন না। আর যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন ব্যবসায়ী নেতাদের পিছনে রাষ্ট্র ঘুরতে থাকে। তাহলে রাষ্ট্র এখন যারা পরিচালনা করছেন তারা এটাকে কুল্লু খালাসের পর্যায়ে পৌঁছে দিয়েছেন, যে রাষ্ট্রের কে ব্যাংকার, কে ব্যবসায়ী, কে দেশে রেভিনিউ দেয়, কে তাদের বেতন ভাতা যোগাচ্ছে, এটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আর অন্যদিকে যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদের যে ইগো ছিল, সেই ইগোটা এখন এমন পর্যায়ে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন তারা বলতে গেলে ভিক্ষুকের মতো গিয়ে যমুনাতে গিয়ে তারা সাক্ষাৎ প্রার্থনা করছে। ইট মিনস এভরিথিং কাঁপছে, টলটলায়মান করে কাঁপছে। সেই কম্পনের মধ্যে যখন সব কিছু অনিশ্চিত, কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করা যাচ্ছে না, আস্থা স্থাপন করা যাচ্ছে না, ঠিক সেই সময়টাতে বিএনপি সদল বলে একেবারে, ধরুন একটা লোক আইসিইউতে থাকে, লাইফ সাপোর্টে আছে, সেখান থেকে যদি সে লাভ দিয়ে উঠে বলে তলোয়ার আনো, আমি এখন আলেকজান্ডারের সাথে যুদ্ধ করব, তখন ওখানে যেটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায়। ঠিক এখন রাজনীতির ময়দানে যে টলটলায়মান অবস্থা, সেখানে হঠাৎ করে নির্বাচনের যে আমেজ এবং বিএনপির এই যে 237 জন প্রার্থীর সেই নির্বাচনী আবেগ, উচ্ছ্বাস সব মিলিয়ে যে উত্তাপ তৈরি হয়েছে, এটা ধারণ করার মতো অবস্থা দেশের রাজনীতির নেই, প্রশাসনের নেই, অর্থনীতির নেই। আর যেহেতু নেই, ফলে কি হচ্ছে, এটা যে পরিবেশ নষ্ট করছে, আর সেই নষ্ট পরিবেশে প্রতিপক্ষ সুযোগ নেবে, আনন্দ অনুভব করবে, উল্লাস অনুভব করবে, এটাই স্বাভাবিক। ফলাফল শূন্য এক মিটিং সিটিংয়ের জন্য চা বিস্কিটের ব্যয় রাষ্ট্রের 83 কোটি টাকা। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটাই সত্য। কিছু ভাড়াটিয়া বিদেশি লোক এনে সংস্কার কমিশনের নামে বেশ কিছুদিন বিভিন্ন মিটিং, সেই মিটিংয়ে খাওয়া দাওয়া, উচ্ছ্বসিত হওয়া, মত বিনিময় করা, পূর্বের সরকারকে গালিগালাজ করা, দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তনের নানা রকম তত্ত্ব কথা বলা, এভাবে যে সংস্কার কমিশন তাদের এই চা বিস্কিট খরচ নিয়ে নাকি 83 কোটি টাকা ব্যয় হয়েছে রাষ্ট্রের। কেউ কেউ বলছে যে না, 83 কোটি টাকা না, বিদেশ থেকে আনার খরচ
রাষ্ট্রযন্ত্র ব্যবহার, অন্যান্য খাতেও ব্যয় হয়েছে। সব মিলে তাদের ধারণা এটা 150 কোটির কম হবে না। ফলাফল কি? এই কমিশন ফলাফল বলে গেছে রাজনৈতিক দলসমূহ অথবা সরকার সিদ্ধান্ত নেবে। তার মানে হলো ফলাফল 0। সংস্কার কমিশনের সংস্কার নামক তত্ত্ব থিসিস তৈরি করার দোকান খুলে রাষ্ট্রের 83 কোটি টাকা সরাসরি হিসাবে আর অসমর্থিত হিসাবে 150 কোটি টাকা ব্যয় করা হয়েছে। রেজাল্ট 0। এই টাকা ব্যয় অপব্যয়, এই টাকা ব্যয় আত্মসাৎ। এটা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট এবং দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর আওতায় দুর্নীতি। আজ হোক কাল হোক এই দুর্নীতির দায় পোহাতে হবে তাদেরকে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাষ্ট্রের প্রতিটি অর্থ নাগরিকের ট্যাক্সের টাকায়। ফলে এটাকে অপব্যয় করা, আত্মসাৎ করা অথবা অন্যভাবে সুবিধা লাভের জন্য ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। যদি আপনারা দেখেন নিয়মিত এবং ভালো লাগে, তাহলে এই ধরনের ভিডিও আমি বেশি বেশি করব। রাজনীতির যে বিষয় নিয়ে কথাবার্তা বলি, এগুলো অনুমান নির্ভর এবং এগুলো স্বাভাবিক অনেকটা সাধারণত উত্তেজনা তৈরি করা, উত্তেজনা প্রশমিত করা, বা যে সকল কথাবার্তা বলি আজ যেটা বলি আগামীকাল সেটা বাস্তবে থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জ্ঞান দিয়েছেন, হিকমা দিয়েছেন, ইলম দিয়েছেন, সেগুলো হলো যে আমি সারা জীবন যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি, ধ্যান করেছি এবং যে বিষয়গুলো আমি বিশ্বাস করেছি, অনুসরণ করেছি এবং অনুসরণ করি। এবং আমার কাছে মনে হয় যে আমি যে বিষয়গুলোতে সফলতা লাভ করেছি, এই বিষয়গুলো যদি আপনাদের নিকট বলি, তাহলে আপনাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন অনেক ক্ষেত্রে এটা উপকার হবে। তো সেই দিক থেকে আমার যখন ইউটিউব চ্যানেলটা ভালো চলছিল, তখন আমার একটা নিয়ত ছিল যে এটার যাকে বলা হয় সাবস্ক্রাইবার যদি 1 মিলিয়নের উপরে উঠে, তখন থেকে ধর্ম নিয়ে, কর্ম নিয়ে, ফিলসফি, মনোবিজ্ঞান নিয়ে, শিক্ষা নিয়ে, ইতিহাস নিয়ে, সাহিত্য, সংস্কৃতি নিয়ে আমি কথা বলবো। যে বিষয়গুলো নিয়ে আমি আসলে সেই শৈশব থেকে পড়াশোনা করে আসছি, এর মধ্যে বিশেষ করে ইতিহাস আর কোরআন এবং হাদিসের, ইজমা এবং কিয়াসের অনেকগুলো বিষয়। এবং এই বিষয়গুলো নিয়ে আমার যে ধারণা এবং প্রচলিত যে ওয়াজ হয়, মাহফিল হয়, ইতিহাসের বর্ণনা হয়, তার থেকে কিছুটা ব্যতিক্রম, কিন্তু কারোর সঙ্গে বিতর্ক তৈরি করবে না। বিতর্ক তৈরি করবে না। আমি অনেকের সঙ্গে আলাপ আলোচনা করেছি বা করি ধর্ম নিয়ে, কর্ম নিয়ে, সংস্কৃতি নিয়ে। তো দেখা যাচ্ছে যে এই সমাজে যে সকল ইনফ্লুয়েন্সার রয়েছেন বিভিন্ন সেক্টরে, শিক্ষক হিসাবে যারা ইতিহাস পড়ান বা ওয়াজিন হিসাবে, শিক্ষক হিসেবে, উস্তাদুল আল্লাম হিসেবে যারা ধর্মকর্ম শিক্ষা দেন, তাদের অনেকের সঙ্গে বসেছি। বসার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার বক্তব্যগুলো অনেক ক্ষেত্রে দেখা গেল যে যারা এই ধর্মকর্ম করেন বা আলেম ওলামা রূপে সমাজে দায়িত্ব পালন করেন, তাদের ক্ষেত্রেও এটা সহায়ক শক্তি হতে পারে। অথচ এটাকে আমি লুকায়িত অবস্থায় রেখেছি এবং এত গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রকাশ না করে দৈনন্দিন তারেক রহমান সাহেব কী করলেন, খালেদা জিয়া কী করলেন, শেখ হাসিনা কী করলেন, এ সকল বিষয়াদি নিয়ে কথাবার্তা বলি। তো এরই প্রেক্ষিতে আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো তকদির। মানুষের তকদির কি করে মানুষকে কাঙ্ক্ষিত মাকামে নিয়ে যায়। তো এই বিষয়ের একটা উৎকৃষ্ট উদাহরণ রয়েছে। এটা পৃথিবীর একটা মশহুর ইতিহাস। আপনারা যারা জীবন সম্পর্কে খুব হতাশ হয়ে পড়েছেন এবং মনে হচ্ছেন এত কাজ করে কি হবে, অথবা যারা খুব অস্থিরতা দেখাচ্ছেন, কেন হচ্ছে না, বা যারা মনে করছেন যে আমি এখন যেটা পেয়েছি এটাই আমার সারা জীবনের প্রাপ্তি, তাদের জন্য দিল্লির অন্যতম সুলতান গিয়াসউদ্দিন বলবন, যিনি 1266 খ্রিস্টাব্দ থেকে 1286 অথবা 87 খ্রিস্টাব্দ পর্যন্ত 20 অথবা 21 বছর তিনি দিল্লির
সম্রাট ছিলেন, সুলতান ছিলেন। তার আগে তিনি 20 বছর তিনি প্রধানমন্ত্রীর রূপে দিল্লির সুলতান নাসিরউদ্দিন, বিখ্যাত, নিজ হাতে রান্না করতেন, অর্থাৎ তার গিয়াসউদ্দিন বলবনের জামাতা এবং দিল্লির কিংবদন্তি সম্রাট ইলতুৎমিশ, সুলতান ইলতুৎমিশ, সুলতানা রাজিয়ার বাবা। তো সেই ইলতুৎমিশের ছেলে নাসিরউদ্দিন, তারপর গিয়াসউদ্দিন বলবনের মেয়ের জামাই এবং সুলতানা রাজিয়ার ভাই, তার প্রধানমন্ত্রী রূপে কাম সম্রাট রূপে তিনি 20 বছর দায়িত্ব পালন করেছেন। ফলে রাজকর্মে তার দায়িত্বের যে সময়কাল, যে সিইও বা একছত্র অধিপতি রূপে তার যে দায়িত্ব কর্তব্য পালনের ইতিহাস 40 বছরের। বোঝার চেষ্টা করুন, 40 বছরের আগে তিনি সুলতানা রাজিয়ার জামানাতে অন্যতম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। আর ইলতুৎমিশের জামানাতে তিনি তার যে প্রাসাদ রক্ষী, এখন যেমন এসএসএফ প্রধান, সেনাবাহিনী এসএসএফ প্রধান, তদ্রূপ ইলতুৎমিশের যে প্রাসাদের যে সেনাবাহিনী ছিল, রিজার্ভ ফোর্স ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসএফ বা পিজিআর এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই বাহিনীর তিনি ছিলেন প্রধান। তার জীবনটা কিভাবে শুরু হয়েছিল সেই কাহিনী বলবো খুব সংক্ষেপে। গিয়াসউদ্দিন বলবন পারস্যের ইলখানি বংশের সন্তান। তো ইলখানি বংশটা হলো পারস্যের একটা নতুন বংশ। হালাকু খান আপনারা জানেন যে বাগদাদ দখল করেছিল, এবং বাগদাদ দখল করার পরে ইরাক, ইরান ওই এলাকাতে তার বংশধরেরা বহু বছর, শত বছর ধরে রাজত্ব করতেন, এবং পরবর্তীতে তারা সেই মুসলমান হয়ে যান পারস্যে, এবং তাদের এই রাজবংশের নাম হয় ইলখানি বংশ। পরবর্তীতে যখন পারস্যে সেই একছত্র আধিপত্য নষ্ট হয়ে যায় ইলখানি বংশের, তখন তারা ছোট ছোট, কোথাও জমিদার, কোথাও যাকে বলা হয় সুবেদার, কোথাও বাদশাহ, এইভাবে আজকের তুরস্ক, আজকের ইরান, আজকের ইরাক এবং মধ্যপ্রাচ্যে ইলখানি বংশের অসংখ্য পুরুষ তারা ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে এভাবে রাজত্ব চালাতেন। আর ওই সময়টিতে যাকে বলা হয় বিভিন্ন অসভ্য জাতি ওই অঞ্চলে আক্রমণ চালাতেন, আর মঙ্গল তারা তো নিয়মিত চুরি ডাকাতি করার জন্য ওই রাজ্যে আক্রমণ চালাতেন। এমনি শৈশবে, একেবারে শিশুকালে সেই যাকে বলা হয় গিয়াসউদ্দিন বলবন, তিনি এরকম মঙ্গলদের হাতে গ্রেপ্তার হন, এবং তার যে রাজ্য ছিল, কোথায় তিনি বসবাস করতেন, কি করতেন, ইন ডিটেলস পাওয়া যায় না। কেবলই মাত্র তিনি জানেন যে তিনি ইলখানি বংশের একজন রাজপুরুষ ছিলেন, বা রাজবংশ বা রাজরক্ত তার মধ্যে ছিল, কিন্তু তিনি সেই মঙ্গলদের হাতে বন্দী হন এবং মঙ্গলরা তাকে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে একজন দাস ব্যবসায়ী, তখন দাস ব্যবসায়ী যারা ছিলেন এটাকে অনেকটা ফার্মিংয়ের মতো, আজকে যেমন দেখা গেল গরুর ফার্ম, মুরগির ফার্ম, বা এই সেক্টরে যারা গরু লালন পালন করেন, ঠিক তদ্রূপ ওই সময়টাতে মানুষকে পণ্য হিসেবে মনে করা হতো। তো দাসেরা বা দাসের যারা মালিক, যারা ব্যবসা করতেন, তারা দাস বা দাসী যারা সুন্দরী ছিলেন তাদেরকে একভাবে লালন পালন করতেন, যারা সুন্দর ছিলেন তাদেরকে একভাবে লালন পালন করতেন। এর কারণ হলো ওই সময়টাতে সাধারণত সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট রূপে নারী এবং পুরুষদেরকে বিক্রি করা হতো। যারা সমকামী রাজাবাদশাহ ছিলেন তারা এরকম সুন্দর বালকদেরকে কিনতেন, আর যারা হেরেমে এরকম খুব সুন্দরী নারী খুঁজছেন তারা এভাবে দাস মার্কেট থেকে সুন্দরী মেয়েদেরকে কিনে নিয়ে আসতেন। তো এটা ছিল ফার্স্ট। সেকেন্ড থিং হলো যারা শিক্ষিত ছিলেন, দেখা গেল যে অনেক রাজাবাদশাহ তারা বিশ্বস্ত দাস দাসীদেরকে মন্ত্রী বানাতেন, নিজের ছেলেদের মতো লালন পালন করতেন, সেনাপতি বানাতেন। তো এরকমভাবে যে সকল বালক বা বালিকাদের ঠিক যে ধরনের গুণাবলী তাদের মধ্যে ছিল, যারা প্রতিষ্ঠিত দাস ব্যবসায়ী তাদেরকে ওইভাবে শিক্ষিত করে বড় করে লালন পালন করে বিক্রি করতেন, যাতে করে বেশি মূল্য পাওয়া যায়।
অনেকটা সেই আমাদের এই জমানাতে যেমন দেখা গেল উচ্চবংশীয় গরুর মতো, উচ্চবংশীয় গরুর মতো, ঠিক ওইরকম ওই মধ্যযুগে ওইরকম অবস্থা ছিল। তো গিয়াসউদ্দিন বলবনের যিনি মালিক, তিনি আসলে একজন ভালো মানুষ ছিলেন। তো তিনি এইভাবে ভালো ভালো 40 জন দাসকে তিনি একত্রে ট্রেনিং দিলেন। তাদেরকে রাজকার্য, যুদ্ধবিদ্যা, দর্শন, তারপরে ধর্মতত্ত্ব থেকে শুরু করে আজকের যুগে আমরা আধুনিককালে যে সকল বিষয় আমাদের স্কুল কলেজে আসলে এভাবে শিক্ষা দেওয়া হতো না। আগে মধ্যযুগে কিন্তু মানে ওয়ান ইন অল, মানে একজন বহুগুণে গুণান্বিত হতেন। যিনি ম্যাথমেটিশিয়ান তিনি ওয়াজ করছেন, যিনি কেমিস্ট তিনি ধর্মের তাফসীর করছেন, এরকম ছিল। আবার যিনি ধর্মপ্রচারক তিনি যুদ্ধের ময়দানে সেনাপতি। মানে জ্ঞান একজনের মধ্যে বহু জিনিস হয়ে যেত। তো সেই দিক থেকে যেটা হলো সেটা হলো গিয়াসউদ্দিন বলবন এবং তার সঙ্গে যে 40 জন যে পাঠশালাতে শিক্ষা প্রতিষ্ঠানে তার মালিক তাদেরকে শিক্ষা দীক্ষা দিতেন, এরা সবাই ছিলেন সর্ববিদ্যায় পারদর্শী, সর্ববিদ্যায় পারদর্শী। তো এই 40 জন দাস যখন বিক্রি করার উপযুক্ত পর্যায়ে চলে এলো, তাদেরকে অধিক মূল্য পাওয়ার জন্য সেই দাস ব্যবসায়ী দিল্লিতে নিয়ে আসলেন। এর কারণ হলো তখন সারা দুনিয়াতে দিল্লির সিংহাসন ছিল সবচেয়ে ধর্নাঢ্য, আকর্ষণীয়, এবং এখানের যারা রাজাবাসা ছিলেন তারা অধিক মূল্যে দাস দাসীদের কিনতেন। তখন দিল্লিতে মামলুকদের সাম্রাজ্য চলছিল, মানে দাসবংশ চলছিল। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবেক নিজে দাস ছিলেন এবং তার মেয়ের জামাই এবং কৃতদাস ছিলেন সুলতান ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। তো শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি রীতিমতো একজন অলি আল্লাহ ছিলেন, একজন যুদ্ধজয়ী সেনানায়ক ছিলেন। ভারতবর্ষের ইতিহাসে 5-6 জন সুশাসক যদি বলা হয় তার মধ্যে তিনি ছিলেন, এবং ভারতকে তিনি মঙ্গলদের হাত থেকে রক্ষা করেছিলেন। অসাধারণ, মানে ইলতুৎমিশের ইতিহাস পড়লে মানে কল্পনাই করা যায় না যে আমাদের এই ভারতবর্ষে এত বড় শাসক ছিলেন এবং আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে এত বড় মহান কোনো ব্যক্তি শাসক ছিলেন। যদি ইউরোপ হতো, আমেরিকা হতো, পাগল হয়ে যেত তারা তার চরিত্র চিত্রণের জন্য। তো সেই ইলতুৎমিশের দরবারে আসছেন 40 জন দাস নিয়ে। ইলতুৎমিশ সবাইকে মানে দেখলেন, নিজে পরীক্ষা নিলেন, ইন্টারভিউ নিলেন। তো এর মধ্যে 39 জন দাসকে তিনি কিনলেন, আর গিয়াসউদ্দিন বলবন সেই গ্রুপের মধ্যে ছিলেন। তাকে তার পছন্দ হলো না, তিনি বললেন যে না, আমি কিনবো না। তো যাই হোক, এখন সবার মধ্যে একটা কান্নার রোল, ওই 40 জনের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। দীর্ঘদিন 10-15 বছর তারা একসাথে পড়াশোনা করেছেন, একই রুমে থেকেছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই 40 জনের মধ্যে লিডার ছিলেন গিয়াসউদ্দিন বলবন। আর গিয়াসউদ্দিন বলবনকে ছাড়া এই 40 জনের যে দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতার 2 পয়সার মূল্য ছিল না। তারা বিচ্ছিন্নভাবে হয়তো দক্ষ ছিলেন, কিন্তু এই 40 জনকে একটা মানে গ্রুপ করে, টিম ওয়ার্ক করে যে কাজটি বলবন করতে পারতেন, এই কাজটি করার মতো ক্ষমতা ছিল না অন্য কারো। তো ফলে কি হলো, সবাই কান্না শুরু করলো, মালিকও কান্না শুরু করলেন। তিনি বাদশাকে বললেন যে আপনি এটাকে নিয়ে নেন। বাদশা নেবেন না, ইলতুৎমিশ নেবেন না, বলে যে আপনাকে মাগনা দিয়ে দিলাম। বলে যে না, আমি মাগনাও নেব না। এর কারণ হলো যে গিয়াসউদ্দিন বলবন দেখতে সুন্দর ছিলেন না, ভালো ছিলেন না। তো ইলতুৎমিশ খুব রুচিশীল ছিলেন। তো তিনি চিন্তা করলেন এরকম 40 জন, সবাইকে 39 জন পছন্দ হয়ে গেছে, প্রাসাদে থাকবে, এত দাম দিয়ে তিনি কিনবেন। তো একজন লোককে দেখতে ভালো না, সকাল বিকাল তাকে দেখতে হবে, তো কাজেই আমি তাকে নেব না। তো এই অবস্থাতে সেই প্রকাশ্য রাজদরবারে দাঁড়িয়ে কৃতদাস গিয়াসউদ্দিন বলবন তিনি বললেন যে বাদশা আলম্পনা, হুজুর আমি একটা কথা বলি। তো বলে যে হ্যাঁ বলো। আপনি এই যে 39 জন যে দাস কিনলেন, কার জন্য কিনলেন? তো বলে আমার জন্য কিনেছি, আমার সেবার জন্য কিনেছি। তো বলে যে আমি জানি যে আপনি আল্লাহ ভক্ত মানুষ, আল্লাহকে পছন্দ করেন। আল্লাহর ওয়াস্তে আর একজন দাসকে কি নেওয়া যায় না? 39 জন তো নিজের জন্য নিলেন, কেবল আল্লাহকে খুশি করার জন্য একজন দাস নেন না।
এই একটা কথায় তিনি সঙ্গে সঙ্গে কনভিন্স হয়ে গেলেন এবং গিয়াসউদ্দিন বলবনকে তিনি নিলেন। এবং ওই যে 7 ডেজের মধ্যে ইলতুৎমিশ বুঝতে পারলেন যে কি জুয়েল তিনি নিয়েছেন, কি রত্ন তিনি পেয়েছেন। ফলে তার প্রাসাদে এই যে 40 জন দাসের যে একটা সিন্ডিকেট হলো, এই 40 জন দাসের উপর ভিত্তি করে ভারতের মামলুক রাজবংশ, সেই রাজবংশ প্রতিষ্ঠিত হলো এবং দাসবংশের যে ইতিহাস ঐতিহ্য, তার মধ্যে কুতুবউদ্দিন আইবেক, সুলতান ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন পুরো ভারতকে যে শেপ দিয়েছেন, আকার দিয়েছেন, আকৃতি দিয়েছেন, ইতিহাস তৈরি করেছেন, যার শুরুটা এই তকদিরের উপর নির্ভর ছিল। সেই তকদিরের সাথে কি করে গিয়াসউদ্দিন বলবনের চরিত্র, তার মেধা, তার দক্ষতা, অভিজ্ঞতা, এগুলো যদি বর্ণনা করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু একটা কাহিনী বলে শেষ করব। তিনি অতিশয় সৎ ছিলেন, অতিশয় নিষ্ঠুর ছিলেন, নির্মম ছিলেন এবং এতটা শক্ত হাতে দিল্লির সিংহাসন তিনি চালিয়েছেন যে ভারতের 5000 বছর ইতিহাসের মধ্যে সবচেয়ে কঠোরতম শাসক এবং সবচেয়ে কঠোর এবং সফল শাসক হিসেবে গিয়াসউদ্দিন বলবনকে বর্ণনা করা হয়। আলাউদ্দিন খিলজি খুব কঠোর ছিলেন, কিন্তু এটার ধারাবাহিকতা ছিল না। সেই দিক থেকে গিয়াসউদ্দিন বলবন তিনি মদ্যপান করতেন না, তার ব্যক্তিগত জীবনে কোনো কলঙ্ক নেই, হেরেম ছিল না বললেই চলে। আর অত্যন্ত কঠোর হাতে তিনি যে শাসন কার্য চালাতেন, ফলে কি হলো, তিনি যদি রাগ হতেন, বিক্ষুব্ধ হতেন, প্রকাশ্য রাজদরবারে দাঁড়িয়ে তার অনেক মন্ত্রী মিনিস্টার সঙ্গে সঙ্গে দাঁড়াইয়ে পেশাব করে দিত, কাপড় চোপড় নষ্ট করে ফেলতো, পায়খানা করে ফেলতো। এরকম ঘটনা দিল্লির ইতিহাসে রয়েছে। তো সেই মানুষটি একজন ক্রীতদাস থেকে কিভাবে এই পর্যায়ে আসলেন, সেই ইতিহাস আপনারা যদি জানেন, সেখানে ভাগ্যের নির্মম খেলাধুলা দেখতে পাবেন। আবার ভাগ্য কি করে একটি মানুষকে তার কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দেওয়ার জন্য সাজেস্ট করে যে যোগ্যতা অর্জন করো। ডক্টর ইউনূসের নেতৃত্বে ক্ষমতা দখল করার পরে যে ক্যাবিনেট গঠিত হয়েছে, অর্থাৎ উপদেষ্টা পরিষদ, তা তো সবই সুশীলরা এবং বিদেশি নাগরিকরা, যারা সারাদিন শেখ হাসিনার প্রশাসনের সমালোচনা করতেন। তারা কেমন রাষ্ট্র উপহার দিয়েছেন, শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদেরই একজন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, শিল্প এবং গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান শুভ্রর মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্টটা আপনাদের জানাই। 1 নভেম্বর এই রিপোর্টটা তারা প্রকাশ করেছেন। রাজনৈতিক সহিংসতায় মৃত্যুর সংখ্যা 281। 281 জন মারা গেছেন রাজনৈতিক সহিংসতায়। কারাগারে মৃত্যু 88 জন, 88। মব সন্ত্রাসে মৃত্যু 153 জন। বিচার বহির্ভূত হত্যা 40। বিচার বহির্ভূত হত্যা। ধর্ষণের সংখ্যা 687। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সরকারেরই একজন ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টার যে এনজিও অর্থাৎ অধিকার, এটা অধিকারের রিপোর্ট। আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র এবং অন্যান্যদের রিপোর্ট আরো ভয়াবহ। আওয়ামী লীগের রিপোর্টে 275 জন তো তাদেরই দলীয় নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে। কারাগারে তাদের দলীয় নেতাকর্মী মৃত্যুর সংখ্যা ব্যাপক। পুলিশের মৃত্যুর সংখ্যা বিশাল পরিমাণে, অর্থাৎ অন্যদের। আমি শুধু বলছি এই সরকারের উপদেষ্টার নিজস্ব এনজিও রিপোর্ট এটি। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন অবৈধ ক্ষমতা দখলদার এই সরকারের আমলে
কি হচ্ছে। যদিও আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব বলছেন যে এই সরকার আমলে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় না, এবং সে ক্রেডিট তিনি আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলকে দিয়েছেন। এটা বোধহয় গুরুত্বপূর্ণ পদে থাকলে বোধহয় এভাবে চোখ কান বন্ধ করেই বোধহয় কথা বলতে হয়। এভাবেই দেশের মব সাম্রাজ্যে কি নৈরাজ্যতা, সহিংসতা, বর্বরতা, নৃশংসতা চলছে। কোথায় সেই বুদ্ধিজীবীরা, কোথায় সেই আতেলরা, কোথায় সেই সুশীলরা? ও আমি তো ভুলই বললাম, সেই আতেল এবং সুশীলরা তো এই সরকারের উপদেষ্টা অনেকেই, এই সরকারের কমিশনের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নানা জায়গায় বসে গেছেন। সমালোচনা কারা করবেন? তারাই তো এসব করছে। এর প্রত্যেকটির বিচার হবে ইনশাল্লাহ, টুডে অর টুমরো, সুনার অর লেটার। কোন অপরাধী কিন্তু তামাদি হয় না। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকুন।